হোয়াইট হাউসে সাবেক জিহাদি কমান্ডার মধ্যপ্রাচ্য নিয়ে নতুন বাজি। হোয়াইট হাউসে সাবেক জিহাদি কমান্ডার মধ্যপ্রাচ্য নিয়ে নতুন বাজি, এই শিরোনামে এই বিষয়টা নিয়েই আজকে আমাদের বিশেষ প্রতিবেদন। আন্তর্জাতিক গণমাধ্যম এবং সমাজ মাধ্যমের লেখা থেকে সংগ্রহের ভিত্তিতে তৈরি করা আজকের এই প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ প্রতিদিনের মতো। হোয়াইট হাউসে সাবেক জিহাদি কমান্ডার মধ্যপ্রাচ্য নিয়ে এটা তো নতুন বাজি। কয়েক মাস আগেও যা ছিল কল্পনাতীত ব্যাপার, সেই দৃশ্যই এখন বাস্তব। আমেরিকা সফর করা প্রথম কোনো সিরীয় নেতা হিসেবে দেশটার প্রেসিডেন্ট আহমেদ আল শারা হোয়াইট হাউসে ঢুকেছেন, হোয়াইট হাউসে উপস্থিত হয়েছেন। তাঁর এই যাত্রা এক চমকপ্রদ পরিবর্তনের ইঙ্গিত। চমকপ্রদ। আপনারা জানেন যে মাত্র 1 বছর আগেও আল শারা ছিলেন এমন একজন বিদ্রোহী যার মাথার দাম আমেরিকাই ঘোষণা করেছিল $1 কোটি। আর এখন তিনিই বসে আছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে। ভাবা যায়, ঘৃণিত শত্রু নয়, বরং মধ্যপ্রাচ্যের ভাঙাচোরা রাজনীতিকে নতুনভাবে সাজানোর সম্ভাব্য সহযোগী হিসাবে তিনি ডোনাল্ড ট্রাম্পের সামনে উপস্থিত। কি পরিবর্তন! একজন জিহাদি কমান্ডার থেকে আল শারার রাষ্ট্রপ্রধানে, সিরিয়ার রাষ্ট্রপ্রধানে রূপান্তর সাম্প্রতিক সময়ের সবচেয়ে নাটকীয় রাজনৈতিক পালাবদলগুলোর একটা বলা যায়। এক সময় আবু মোহাম্মদ আল জোলানি নামে পরিচিত এই ব্যক্তি, এই লোকটা আমেরিকার বিরুদ্ধে ইরাকে যুদ্ধ করেছেন। পরে আল কায়দার শাখা সংগঠন হায়াত তাহরির আল শামের নেতৃত্ব দিয়েছেন। এমনকি এক সময় তিনি মার্কিন বাহিনীর হাতে বন্দীও ছিলেন। এই আল শারা 2013 সালে তালিকাভুক্ত ছিলেন বৈশ্বিক সন্ত্রাসী হিসাবে, অথচ 2024 সালের ডিসেম্বরে তাঁর বাহিনী মাত্র 11 দিনে বাশার আল আসাদের শাসনকে শেষ করে দিয়েছে। আল শারার এই পরিবর্তনের গতি ছিল একেবারে চোখ ধাঁধানো। গত বছর ওয়াশিংটন নিঃশব্দে তার উপর থেকে সন্ত্রাসী তকমাও তুলে নিয়েছে। এদিকে হোয়াইট হাউস সফরের ঠিক কয়েকদিন মাত্র আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আল শারা এবং তার স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর থেকেও বাতিল করেছে নিষেধাজ্ঞা। রাষ্ট্রসংঘ বাতিল করেছে। ডোনাল্ড ট্রাম্পও স্বভাবসুলভভাবে বরণ করে নিয়েছেন এই সিরীয় নেতা আল শারাকে। ডোনাল্ড ট্রাম্পের ভাষায় আল শারা এখন নাকি কঠিন এক অঞ্চলের কঠিন এক মানুষ। তার দেশ পুনর্গঠনের প্রচেষ্টার প্রশংসাও করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রশাসন ইতিমধ্যে সিজার আইনের আওতায় আরোপিত নিষেধাজ্ঞা সাময়িকভাবে প্রত্যাহার করেছে। এখন কংগ্রেসে সেটা স্থায়ীভাবে বাতিলের উদ্যোগ নিচ্ছে, যা সিরিয়াকে পুনর্গঠনের জন্য শত শত কোটি ডলার বিনিয়োগের দরজা খুলে দিতে পারে। বিশ্বব্যাংকের হিসেবে সিরিয়ায় পুনর্গঠনের ব্যয় $200 বিলিয়ন বেশি হতে পারে। তাই আল শারার সফরের অর্থনৈতিক গুরুত্ব নিঃসন্দেহে বিশাল। আমেরিকা এবং ইসরায়েলের কাছে একটা বিষয় পরিষ্কার, সেটা হচ্ছে কি না, পশ্চিমা চাহিদার সিরিয়া মানে ইরান এবং তার প্রতিরোধ জোটের জন্য এক ভয়াবহ ধাক্কা। যদি দামেস্ক, তেহরান এবং হিজবুল্লাহর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে, তবে আঞ্চলিক শক্তির ভারসাম্য নাটকীয়ভাবে চলে যাবে ওয়াশিংটনের উপসাগরীয় মিত্র এবং তেল আবিবের পক্ষে। নেতানিয়াহু বিষয়টা একেবারে স্পষ্টই বলেছেন যে ইরান এবং হিজবুল্লাহর দুর্বলতাই সিরিয়ার সঙ্গে আলোচনাকে সম্ভব করে তুলেছে। তবে আল শারার ওয়াশিংটন সফরের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিকটা হচ্ছে অর্থনৈতিক নয়, বরং তাৎপর্যপূর্ণ দিকটা হচ্ছে পুনর্মিলনের, বিশেষ করে ইসরায়েলের সঙ্গে পুনর্মিলনের। গোপন বৈঠকগুলোয় মার্কিন মধ্যস্থতাকারীরা চেষ্টা চালাচ্ছেন
1948 সাল থেকে এক প্রকার যুদ্ধাবস্থায় থাকা দামেস্ক এবং তেল আবিবের মধ্যে এমন একটা নিরাপত্তা চুক্তি করা যা আগে কখনোই করা যায়নি, আগে কখনোই ঘটেনি। এই চেষ্টার মূল লক্ষ্য হলো দুদেশের পারস্পরিক সীমান্তে একটা যৌথ নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা। বাশার আল আসাদ সরকারের পতনের পর থেকে ইসরায়েল নিরাপত্তা উদ্বেগের কারণ দেখিয়ে গোলান মালভূমির একটা নিরস্ত্রীকৃত অঞ্চলে সেনা মোতায়েন করেছে, অর্থাৎ যেখানে অস্ত্র সৈন্য থাকার কথা নয়, এই রকম একটা অঞ্চল যা আগে থেকে নির্ধারিত, সেরকম একটা অঞ্চলে ইসরায়েল সেনা মোতায়েন করেছে। দামেস্ক চায় সেই সেনাদের ফিরিয়ে নেওয়া হোক। এদিকে ইসরায়েলের দাবি সিরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চল নিরস্ত্রীকরণ করা হোক এবং সেখানে ইরানি প্রভাব পুরোপুরি শেষ করার নিশ্চয়তা দেয়া হোক। প্রাথমিকভাবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুরোপুরি স্বাভাবিকীকরণ নিয়ে আলোচনা করবে না সিরিয়া। যদিও ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সিরিয়াকে আব্রাহাম চুক্তিতে অন্তর্ভুক্ত করার বিষয়ে আগ্রহ দেখিয়েছে, তবে সেই আগ্রহকে আল সারা উড়িয়ে দিয়েছেন অবাস্তব বলে, খবরে প্রকাশ অবাস্তব বলে উড়িয়ে দিয়েছেন। এই জটিলতার মূল কারণও ধারণা করা যায় এবং সেটা হচ্ছে গোলান মালভূমি। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই মালভূমি 1967 সালে সিরিয়ার কাছ থেকে দখল করে নিয়েছিল ইসরায়েল। 1981 সালে আনুষ্ঠানিকভাবে সংযুক্ত করে নিয়েছিল নিজেদের মানচিত্রে। আমেরিকা ছাড়া ইসরায়েলের এই পদক্ষেপের স্বীকৃতি কিন্তু কেউই দেয়নি। বিভিন্ন সূত্রে জানা গিয়েছে চলমান আলোচনায় সিরিয়া কিন্তু গোলান মালভূমি ফেরত চাওয়ার দাবি জোরালোভাবে তুলছে না, যে একেবারে গোলান মালভূমি আমাদের ফেরত দিতেই হবে, এরকম জোরালো দাবি কিন্তু তুলছে না। তাদের দাবি সীমিত রয়েছে শুধু ইসরায়েলের সম্প্রতি দখল করা বাফার জোনগুলো থেকে সেনা প্রত্যাহারের মধ্যে। কিছু প্রতিবেদনে অবশ্য বলা হচ্ছে দামেস্ক শান্তি চুক্তির পূর্বশর্ত হিসাবে অন্তত গোলানের 1/3 ফেরত চায়। আবার কেউ কেউ ধাপে ধাপে সেনা প্রত্যাহার বা লিজ চুক্তির মতো জটিল প্রস্তাবও দিয়েছেন। অন্যদিকে ইসরায়েলি কর্মকর্তারা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে গোলানের ওপর ইসরায়েলের সার্বভৌমত্বের স্বীকৃতি না দিলে কোনো ধরনের চুক্তিই সম্ভব নয়। আল সারার সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মিত্র তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান বা রজব তাইয়েব এরদোগান, তিনিও সম্পূর্ণ কূটনৈতিক স্বাভাবিকীকরণের বিরোধিতা করছেন, কারণ এতে আবার আঙ্কারার আঞ্চলিক প্রভাব কমে গিয়ে ইসরায়েল এবং সৌদি আরবের প্রভাব বেড়ে যেতে পারে। এদিকে সিরিয়ার সাধারণ মানুষ কিন্তু বিষয়টা নিয়ে যথেষ্ট সন্দিহান। সিরিয়ার সাধারণ মানুষ দামেস্ক এবং আলেপ্পোর সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার একেবারে ঝড় উঠেছে। অনেকের অভিযোগ আল সারা আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার আশায় সিরিয়ার জমিই বিকিয়ে দিচ্ছেন। তো আমেরিকা এবং ইসরায়েলের কাছে একটা বিষয় পরিষ্কার এবং সেটা হচ্ছে পশ্চিমা চাহিদার সিরিয়া মানে ইরান এবং তার প্রতিরোধ জোটের জন্য এক ভয়াবহ ধাক্কা। ইরান এবং তার প্রতিরোধ জোটের জন্য এক ভয়াবহ ধাক্কা, যেটা বলেওছি এর আগে বললাম, যেটা যদি দামেস্ক তেহরান এবং হিজবুল্লাহর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তবে আঞ্চলিক শক্তির ভারসাম্য নাটকীয়ভাবে চলে যাবে ওয়াশিংটনের উপসাগরীয় মিত্র এবং তেল আবিবের দিকে। নেতানিয়াহু বিষয়টা একেবারে স্পষ্টই বলেছেন যে ইরান এবং হিজবুল্লাহর দুর্বলতাই সিরিয়ার সঙ্গে আলোচনাকে সম্ভব করে তুলেছে। মূল প্রশ্ন হচ্ছে আল সারার হাতে কি যথেষ্ট রাজনৈতিক পুঁজি আছে নিজের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করার জন্য? তিনি তো এখনো একটা বিভক্ত দেশের শাসক, তার নিরাপত্তা বাহিনীর আনুগত্য তো প্রশ্নবিদ্ধ, তার নিজের জোটের মধ্যেই তুরস্ক সমর্থিত গোষ্ঠীগুলোর বিরোধিতা রয়েছে। একসময় জিহাদি কমান্ডার হিসাবে তার অতীত তাকে আসাদকে উৎখাত করার সক্ষমতা দিয়েছে বটে, কিন্তু রাষ্ট্র পরিচালনার জন্য প্রয়োজন তো ভিন্ন দক্ষতা, সেটা কি আল সারার আছে? বাজির মঞ্চে এক জিহাদি আল সারার হোয়াইট হাউস সফর সেজন্যই খুব ঝুঁকিপূর্ণ একটা বাজি। এই বাজির অংশীদার আরও অনেকে। ডোনাল্ড ট্রাম্প এবং বেঞ্জামিন নেতানিয়াহুর বাজি হচ্ছে অর্থনৈতিক প্রলোভন এবং কূটনৈতিক স্বীকৃতির সমন্বয়ে তারা একটা সাবেক সন্ত্রাসী নেতাকে নির্ভরযোগ্য অংশীদারে রূপান্তর করতে পারবেন।
অন্যদিকে সদ্য ক্ষমতায় আসা সিরীয় প্রেসিডেন্ট বাজি ধরেছেন যে তিনি আন্তর্জাতিক স্বীকৃতি এবং পুনর্গঠনের অর্থায়ন পেতে পারেন, সেটা নিজের দেশের জনগণকে সম্পূর্ণভাবে দূরে সরিয়ে না দিয়েই, কিংবা সিরিয়ার দীর্ঘমেয়াদী ভূখণ্ডগত দাবি বিসর্জন না দিয়েই তিনি এই অর্থায়নটা পেতে পারেন, তাঁর এইটা মনে হয়েছে। আল সারা হয়তো মনে করছেন যুদ্ধ বিধ্বস্ত এক জাতির জন্য তিনি বাস্তববাদী পথই নিচ্ছেন, এটাই হয়তো তার মনে হয়েছে। কিন্তু সিরিয়ার যে জনগণ এত ত্যাগ স্বীকার করেছে তাদের কাছে এই বাস্তববাদী আসলে আত্মসমর্পণের মতো। তারা কিন্তু এটাকে বাস্তববাদী নয়, এটাকে বরং সিরিয়ার আত্মসমর্পণের মতো মনে করছেন। অতএব সামনের মাসগুলোই নির্ধারণ করবে যে আল সারা স্বীকৃতি অর্জন করতে পারবেন কিনা, আত্মসমর্পণ ছাড়া পুনর্গঠন এগিয়ে নিতে পারবেন কিনা, স্বাধীনতা হারানো ছাড়া এবং বৈধতা অর্জন করতে পারেন বিশ্বাসঘাতকতা ছাড়া, এটা তারা পারবেন কিনা। আপাতত আহমেদ আল সারা দাঁড়িয়ে আছেন এক বিশাল কূটনৈতিক পরীক্ষার কেন্দ্রে, যেটা হয়তো অস্থির এক অঞ্চলকে স্থিতিশীল করবে কিংবা নতুন করে আগুন জ্বালিয়ে দেবে এমন এক ভূমিতে যা ইতিমধ্যেই সহ্য করেছে অগণিত যন্ত্রণা, অগণিত বিস্ফোরণ, অগণিত যুদ্ধ। একদম শেষে বলি, আমাদের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন, আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। আর মন্দ লেগে থাকলে অবশ্যই সঠিক তথ্য উপাত্ত সহকারে গঠনমূলক বক্তব্য পেশ করে আমাদের বক্তব্য খণ্ডন করার চেষ্টা করুন বা আমাদের বক্তব্য সংশোধন করে দেওয়ার চেষ্টা করুন। আমরা মাথা পেতে সেসব গ্রহণ করে প্রতিবেদন, খবর ইত্যাদি সংশোধন করে নেব। কিন্তু এর বিপরীতে গিয়ে অন্ধভক্তের মতো অশ্লীল ভাষায় সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করলে কোনো মতেই আমরা সেটা বরদাস্ত করব না। তো আপাতত শেষ করছি। কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।